বাংলা শব্দভাণ্ডারে নতুন নতুন শব্দ সৃষ্টি করার প্রধান উৎসগুলির মধ্যে প্রধান হচ্ছে সমাস। অর্থাৎ সমাসের সাহায্যে আমরা কিন্তু প্রধান প্রধান শব্দ সৃষ্টি করতে পারি। বাংলা সাহিত্যে বা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে এই সমাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত বিভিন্ন ক্লাসে এই সমাসের অন্তর্ভুক্তি রয়েছে। এছাড়া বিভিন্ন পরীক্ষায় কিন্তু সমাসের প্রশ্ন দেখা যায়। তো ছেলে মেয়েদের কাছে সমাস একটি ভয়ের কারণ হয়ে দাঁড়ায় এবং নানা রকম কথা এই সমাস সম্পর্কে প্রচলিত আছে। আদতে সমাস শিখতে খুব বেশি কষ্ট বোধহয় করতে হয় না। খুব মন দিয়ে ক্লাসটি শোনো। সবার আগে যেটা জেনে নিতে হবে সমাসের কিছু পরিভাষা। অর্থাৎ পরিভাষা কি? সমাসে ব্যবহৃত বহুল প্রচলিত কিছু শব্দ এবং তার সঠিক অর্থ এবং সঠিক ব্যবহার। এটা যদি আমরা শিখতে পারি, আমি মনে করি এই সমাস শিখতে তোমাদের সময়ও লাগবে না। আর সমাস নির্ণয় করার খুব সংক্ষিপ্ত কিছু কৌশলও আছে, সেসব আমি বলবো আজকের এই ক্লাসে। তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাবে। তো চলে আসছি সমাসের আলোচনার মূল পর্বে। প্রথমেই আমরা দেখে নেব যে সমাস কি বা সমাস কাকে বলে। সমাস হচ্ছে পাশাপাশি অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের সংক্ষিপ্তকরণ। তার মানে আমরা দেখলাম পাশাপাশি বিভিন্ন পদকে আমরা সংক্ষিপ্ত করলাম, তাহলে আমাদের কষ্ট লাঘব হলো এবং খুব সহজে সুন্দর করে কিন্তু উচ্চারণ করতে পারলাম। একটা উদাহরণে আসি। রাজার পুত্র, রাজার পুত্রকে আমরা কি বলবো? রাজপুত্র। তাহলে সমাস কোনটা? সমাস হচ্ছে কিন্তু রাজার পুত্র নয়, সমাস কিন্তু রাজপুত্র। তাহলে এইভাবেই আমরা সমাস করব এবং আস্তে আস্তে দেখব। এবং সবার আগে সমাসের যে পরিভাষাটি আমাদের জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে সমস্যামান পদ। অনেকে আমরা এখানে গুলিয়ে ফেলি, অনেকে আমরা ভুল করে ফেলি। ব্যাসবাক্য আর সমস্যামান পদের তফাৎই কিন্তু বুঝতে পারি না। খুব মন দিয়ে শুনবে, একবার শুনেই বুঝতে পারবে, আমি কথা দিলাম। সমস্যামান পদ হচ্ছে যে যে পদ মিলিত হয়ে সমাস তৈরি করে। আর ব্যাসবাক্য কি? ব্যাসবাক্য হচ্ছে সমাসবদ্ধ পদের অর্থ যে বাক্যের সাহায্যে বিশ্লেষণ করা হয় তাকেই বলা হয় ব্যাসবাক্য। এবার উদাহরণে আসি। আগে একটি উদাহরণ দিয়েছিলাম রাজার পুত্র, রাজপুত্র। তাহলে এই যে রাজপুত্রটাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি দাঁড়াবে? রাজা এবং পুত্র। তাহলে রাজা কিন্তু প্রথম সমস্যামান পদ, রাজার নয় কিন্তু রাজা, এবং পুত্র কিন্তু দ্বিতীয় সমস্যামান পদ। আর ব্যাসবাক্যটা কি? ব্যাসবাক্য হচ্ছে রাজার পুত্র, সমস্তটাই কিন্তু ব্যাসবাক্য। আবার বুঝে নাও, রাজার পুত্রের মধ্যে রাজা শব্দটি হচ্ছে প্রথম সমস্যামান পদ, পুত্রটি হচ্ছে দ্বিতীয় সমস্যামান পদ। আর রাজার পুত্র সমস্তটাই হচ্ছে ব্যাসবাক্য। ব্যাসবাক্যের অন্য নামও প্রচলিত আছে। ব্যাসবাক্যকে বলা হয় বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তাহলে ব্যাসবাক্য শব্দের অর্থ কিন্তু বিস্তার, সমাস শব্দের অর্থ কিন্তু সংক্ষিপ্তকরণ, আর ব্যাস শব্দের অর্থ কিন্তু বিস্তার। তাহলে ব্যাসবাক্য কি? ব্যাসবাক্য হচ্ছে সমাসবদ্ধ পদকে বা সমস্ত পদকে বা সমাসকে যে পদগুলির দ্বারা বিশ্লেষণ করা হয় সেই পদগুলিকে বলা হয় ব্যাসবাক্য। এবার আসছি পূর্বপদ। তাহলে ব্যাসবাক্যকে যখন আমরা বিশ্লেষণ করলাম তখন আমরা দেখলাম রাজপুত্রকে যখন বিশ্লেষণ করলাম তখন দেখলাম রাজার এবং পুত্র, আমরা দুটি পদ পেলাম। কোনো কোনো ক্ষেত্রে তিনটে পাবো, ততোধিক পদও পাওয়া যাবে। তাহলে রাজার এবং পুত্র, তাহলে রাজার এটা কিন্তু পূর্বপদ, পুত্রটা কিন্তু অবশ্যই পরপদ বা উত্তরপদ। খুব মন দিয়ে মনে রাখবে, এই পদ কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমাসের ক্ষেত্রে। এই পদ দিয়ে কিন্তু সমাস চেনা যাবে। তাহলে পূর্বপদ বললাম রাজার, পরপদ বা উত্তরপদ বললাম পুত্র। আর তাহলে সমাস কি? সমাস হচ্ছে রাজপুত্র।
এই সমাসকে বলা হয় সমস্ত পদ বা তৃতীয় পদ বা অন্য পদ বা সমাসবদ্ধ পদ। অনেকগুলি নাম প্রচলিত, প্রত্যেকটি নাম মনে রাখার চেষ্টা করবে। তাহলে এবার আসছি, খুব মন দিয়ে মনে করবে, মনে রাখার চেষ্টা করবে পূর্বপদ, পরপদ, উত্তরপদ বা সমস্ত পদ, কারণ এই পদ দিয়েই কিন্তু সমাস চেনার কৌশল আজকে আমি শেখাবো। তো এরপরে যেটা জেনে নেবে সেটা হচ্ছে উপমেয় আর উপমান। উপমেয় কি? উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয়, আমি উদাহরণের সাহায্যে বোঝাবো। আর উপমান হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয়। তাহলে যাকে তুলনা করা হয় এটা কিন্তু সবসময় বিশেষ্য হবে, আর যার সঙ্গে তুলনা করা হয় সব সময় বিশেষণ হবে। খেয়াল করবে, আমি যদি বলি চাঁদের মতো মুখ, তাহলে আমি কাকে তুলনা করলাম? মুখকে। কার সঙ্গে তুলনা করলাম? চাঁদের সঙ্গে। তাহলে মুখ এখানে উপমেয়, চাঁদ কিন্তু এখানে উপমান। খেয়াল করবে, খালি কাকে তুলনা করলাম? মুখকে। মুখ কিন্তু এক্ষেত্রে উপমেয়, চাঁদের সঙ্গে তুলনা করলাম তাই চাঁদ এক্ষেত্রে উপমান। এবার আসছি সরাসরি সমাসের এই যে পদ বললাম একটু আগে, পূর্বপদ, পরপদ বা সমস্ত পদ, এই পদ দিয়ে কি করে সমাসকে নির্ণয় করা যাবে তার আগে জেনে নিতে হবে কোন সমাসে বা কোন কোন সমাসে কোন পদের প্রাধান্য থাকে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে দ্বন্দ্ব সমাসে থাকে উভয় পদের প্রাধান্য, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ। এই কথাটি জানতেই হবে। অব্যয়ীভাব সমাসে থাকে পূর্বপদের প্রাধান্য, আর পরপদের প্রাধান্য থাকে তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস এবং দ্বিগু সমাসে। আর তৃতীয় পদ বা অন্য পদ বা সমাসবদ্ধ পদ বা সমাসের প্রাধান্য থাকে বহুব্রীহি সমাসে। এই 6টি সমাসের বিভিন্ন পদের প্রাধান্য থাকে। তো প্রথমত আমরা এই 6টি সমাসকে কিভাবে চিনব আবার বলে দিচ্ছি। পূর্বপদে প্রাধান্য থাকে অব্যয়ীভাব সমাসে, পরপদের প্রাধান্য থাকে তৎপুরুষ, কর্মধারয় এবং দ্বিগু সমাসে, উভয় পদের প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে, তৃতীয় পদ বা অন্য পদের প্রাধান্য থাকে বহুব্রীহি সমাসে। এই 6টি বিষয় কোনোভাবে কিন্তু ভুললে চলবে না। এই 6টি বিষয়ের উপরে নির্ভর করে আমরা কিন্তু সমাস নির্ণয় করব। কিভাবে দেখা যাক। আমি একটি সমাসবদ্ধ পদ বলছি, সেটাকে ব্যাস বাক্যে ভাঙবো এবং কিভাবে পদের প্রাধান্য আসছে সেটা কিন্তু আমি বিশ্লেষণ করব। এবার আমি আসছি উপগ্রহ। উপগ্রহ যদি আমি ব্যাস বাক্যে ভাঙি তাহলে দেখব ক্ষুদ্র গ্রহ। তাহলে কোন পদের প্রাধান্য পেল? ক্ষুদ্র না গ্রহের? পূর্বপদের না পরপদের? গ্রহের তো প্রাধান্য পায়নি, সেই ক্ষুদ্রতা, সেই সংক্ষিপ্তকরণের কিন্তু প্রাধান্য পেয়েছে। গ্রহটা ছোট ছোট, তাহলে ছোটর কিন্তু প্রাধান্য পেয়েছে। তাহলে এক্ষেত্রে কোন পদের প্রাধান্য পেল? ছোট বা ক্ষুদ্র। তাহলে কোন পদ? ক্ষুদ্রটা কোন পদ? পূর্বপদ ছিল। তাহলে পূর্বপদের কোন সমাসের প্রাধান্য পায়? অবশ্যই অব্যয়ীভাব সমাসের। তাহলে আমরা কিন্তু নির্ণয় করতেই পারি যে এটি অব্যয়ীভাব সমাস। আবার একটি উদাহরণ দিই, দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ আমরা ব্যাস বাক্যে ভাঙলে কি দাঁড়াচ্ছে? ভিক্ষার অভাব। তাহলে এখানে ভিক্ষা না অভাবটার প্রাধান্য পাচ্ছে? একটু ভালো করে বিবেচনা করো। ভিক্ষার অভাব, তাহলে এখানে কিন্তু ভিক্ষার প্রাধান্য পাচ্ছে দুঃ। তাহলে কোন পদে প্রাধান্য পেল? অবশ্যই পূর্বপদ। এবার আসছি উভয় পদের প্রাধান্য কি করে পাচ্ছে। দ্বন্দ্ব সমাসই একমাত্র সমাস যেখানে উভয় পদের প্রাধান্য পায়, পূর্বপদ এবং পরপদ উভয় পদই সমানভাবে প্রাধান্য পায়। দেখো, যদি বলি বই খাতা, তাহলে বই ও খাতা, দেখো দুটোরই কিন্তু সমানভাবে প্রাধান্য পেল। তাহলে আমাদের বুঝতে কিন্তু কোনো অসুবিধা হয় না, একটি দ্বন্দ্ব সমাস। আরো একটি উদাহরণ করো, রাজা রানী, যাওয়া আসা, জামা কাপড়, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু পূর্বপদ এবং পরপদ উভয় পদই সমানভাবে প্রাধান্য পাচ্ছে, তাই এটি কিন্তু দ্বন্দ্ব সমাস। এবার আসছি তৃতীয় পদের প্রাধান্য, অর্থাৎ সমস্ত পদের প্রাধান্য বা অন্য পদের প্রাধান্য। একটি সমাস উদাহরণ হিসেবে বলি, গৌর বর্ণ। দেখো, গৌর বর্ণ যার, তাহলে এখানে গৌর আর বর্ণ দুটোর কি প্রাধান্য পেয়েছে? দুটোর কোনোটিরই কি প্রাধান্য পেয়েছে? আমাদের সমাস কি হলো? যে গৌর বর্ণ যার, এটা ব্যাস বাক্য। আর সমাস কি? গৌর বর্ণ। তাহলে গৌরেরও প্রাধান্য পায়নি, বর্ণেরও প্রাধান্য পায়নি, প্রাধান্য পাচ্ছে অন্য পদের, তৃতীয় পদের প্রাধান্য পাচ্ছে।
অর্থাৎ সেই ব্যক্তি যার গৌর বর্ণ বা গায়ের রং গৌর বর্ণের, তাকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। সুতরাং এখানে কিন্তু তৃতীয় পদের প্রাধান্য পাওয়া গেল। চলো আরেকটি উদাহরণ দেখা যাক। সদাশয়। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে সমাস করতে অসুবিধা হলে একটু চেষ্টা করবে যে সন্ধি বিচ্ছেদ করে নেওয়ার। সন্ধি বিচ্ছেদ করলেই যে দুটি পদ পাওয়া যায় অবশ্যই ওই দুটি সমসমান পদ, এবং সেই দুটি পদকেই ব্যবহার করে কিন্তু ব্যাসবাক্য নির্ণয় করতে হবে। চলো সদাশয়। সৎ, আশয়, যার। তাহলে সৎ হলেও হবে না, আশয় হলেও হবে না। দেখো সতেরও প্রাধান্য পায়নি, আশয়ও কিন্তু প্রাধান্য পায়নি। প্রাধান্য পেল কি? সৎ, আশয়, যার, সেই ব্যক্তি। আবার একটি উদাহরণ দেখে নেওয়া যাক। মেঘনাদ। তাহলে মেঘের মতো নাদ যার। দেখো পূর্বপদ কিন্তু মেঘ, পরপদ কিন্তু নাদ, কিন্তু দেখো পূর্বপদ এবং পরপদ দুটো পদের কোনোটি কিন্তু প্রাধান্য পেল না। প্রাধান্য পেল তৃতীয় কোনো জিনিস, মেঘনাদ, একজন ব্যক্তি। তাহলে আমরা বুঝতে পারলাম এই পদের সাহায্যে আমরা সমাস কি করে নির্ণয় করব। এবার আসবো পরপদের প্রাধান্য। পরপদের প্রাধান্যের ক্ষেত্রে একটু খেয়াল রাখবে, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস এবং দ্বিগু সমাস। দ্বিগু সমাসের ক্ষেত্রে অবশ্যই সংখ্যা থাকবে প্রথমেই। তৎপুরুষ সমাসে দেখবে বিভিন্ন বিভক্তি যোগ করা সম্ভব হবে, কর্মধারয় সমাসে কোনো বিভক্তি যোগ করা সম্ভব নয়। একটি করে আমি 3টে উদাহরণ দেব, একটু নিজেরাই বোঝার চেষ্টা করবে যে কিভাবে এটি সম্ভব। চলো প্রথমে দেখছি ছায়াবৃত। ছায়ার দ্বারা আবৃত। ছায়ার দ্বারা আবৃত, এটা অবশ্যই ব্যাসবাক্য। আবার দেখি আর একটি উদাহরণ নিই, কাঁচা কলা। তাহলে কাঁচা যে কলা। আবার একটি উদাহরণ নিই, পঞ্চবটি। তাহলে পঞ্চবটের সমাহার। তাহলে এই 3টেই পরপদের প্রাধান্য আছে, অবশ্যই একটি তৎপুরুষ, একটি কর্মধারা এবং অবশ্যই একটি দ্বিগু। প্রথমেই বলেছিলাম সংখ্যা আছে কোনটায়। তাহলে পঞ্চবটি আমি বলেছিলাম, পঞ্চবটের সমাহার। তাহলে একটু আগে দেখে নি এখানে 5-এর বা পঞ্চ বা 5-এর প্রাধান্য পেল না বটের প্রাধান্য পেল। অবশ্যই বটের প্রাধান্য পেল। তাই বট যেহেতু এখানে প্রধান, পরপদের প্রধান হলো, পরপদের প্রাধান্য দেওয়া হলো, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তৎপুরুষ, কর্মধারা এবং দ্বিগু সমাসের মধ্যে যে কোনো একটি হবে। আর যেহেতু প্রথমে সংখ্যা আছে, তা সেই জন্যই কোনো চিন্তা না করে এটা অবশ্যই কিন্তু দ্বিগু সমাস করবে। পরপদের প্রাধান্য হলো, আবার দ্বিগু সমাস হলো। এবার আসছি ছায়াবৃত বলেছিলাম আর কাঁচকলা বলেছিলাম। একটি বলেছিলাম তৎপুরুষ সমাসের ক্ষেত্রে বিভক্তি যোগ হবে এবং কর্মধারয় সমাসের ক্ষেত্রে কোনো বিভক্তি সম্ভব নয় যোগ করা। তাই ছায়াবৃত, ছায়ার দ্বারা আবৃত। দেখো এখানে একটি র বিভক্তি যোগ হয়েছে। আবার কাঁচা কলা, কাঁচা যে কলা, এখানে কোনো বিভক্তি যোগ হয়নি। তাহলে আমাদের বুঝতে অসুবিধা হলো না যে ছায়াবৃত, ছায়ার দ্বারা আবৃত, এটা অবশ্যই তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস বিভক্তি যোগ করা সম্ভব নয়। কাঁচা যে কলা, তাহলে কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস অবশ্যই এই দুটি পরপদের প্রাধান্য এবং একটি বিভক্তি যুক্ত হবে। একটি বিভক্তি যোগ করা কোনোভাবেই সম্ভব নয়। আরো একটি উদাহরণ নাও, দেখো জলতরঙ্গ। ব্যাসবাক্যে ভাঙলে কি হয়? জলের তরঙ্গ। দেখো জলের সঙ্গে এর যোগ হয়েছে, বিভক্তি যোগ হয়েছে, সুতরাং এটি অবশ্যই তৎপুরুষ সমাস। আরো একটি উদাহরণ দেখো, নববধূ। তাহলে নব যে বধূ, কোনোভাবেই বিভক্তি যোগ করা সম্ভব নয়। বিভক্তি যোগ করার চেষ্টা করে দেখবে, এ বিভক্তি যোগ করা হচ্ছে, নবে হবে না। কে বিভক্তি নব কে হবে না। এর নবর তাও সম্ভব নয়। অন্তস্থ কোনোভাবেই কিন্তু বিভক্তি যোগ করা সম্ভব নয়। তাহলে যে ক্ষেত্রে বিভক্তি যোগ করা সম্ভব নয় এবং পরপদের প্রাধান্য থাকছে অবশ্যই কর্মধারয় সমাস। তাহলে নব যে বধূ, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, এটি অবশ্যই কর্মধারয় সমাস। এবং দুধ ভাত, দেখো দুধ মিশ্রিত ভাত, দুধ মিশ্রিত ভাত, মাঝখানে মিশ্রিত হচ্ছে একটি মধ্যপদ, তাহলে পূর্বপদ এবং পরপদ। তাহলে দুধেরও প্রাধান্য পায়নি, প্রাধান্য পেয়েছে কি? ভাতের। তাহলে দুধের সঙ্গে কিন্তু বিভক্তি যোগ করাও গেল না। এক্ষেত্রে অবিভক্তি বা শূন্য বিভক্তি কিন্তু কোনোভাবেই ধরা হয় না। তাহলে এখানে কিন্তু দুধ মিশ্রিত ভাত, খেয়াল করবে। এবং ভাতেরই প্রাধান্য পেয়েছে, ভাতের সঙ্গে মিশে আছে কি? মূল বিষয় কোনটা? ভাত, তার সঙ্গে মিশে আছে দুধ, তাহলে প্রাধান্য পেল কি? পরপদের। সুতরাং
এটি কর্মধারয় সমাস। তাহলে এই 6টি সমাস জেনে নিতে আমাদের কোনো সমস্যা নেই। এরপরে আসছে নিত্য সমাস। 7 নম্বর সমাস হিসাবে নিত্য সমাস এইভাবে কোনো পদের প্রাধান্য পায় না। নিত্য সমাস হচ্ছে সর্বদা সমাসবদ্ধ অবস্থায় থাকে এবং ব্যাসবাক্য সব ক্ষেত্রে সম্ভব নয়। ব্যাসবাক্য যদি কোনো ক্ষেত্রে করা হয় তাহলে অন্য পদের সাহায্য নিতে হয়। এবং বিশেষ করে এই নিত্য সমাসে কোনো একটি পদকে সঠিকভাবে বিশ্লেষণ করা যাবে না, এটা কিন্তু বুঝে নেবে। যেমন যুগান্তর, আমরা কি বলি? অন্য যুগ। তাহলে যুগ এবং অন্তর দুটোই কিন্তু প্রকাশ পেল না। যুগান্তর মানে কি? একটি যুগ শেষ হচ্ছে এবং অন্য যুগ একটি শুরু হচ্ছে। কিন্তু এখানে কিন্তু আমরা যে ব্যাসবাক্য করলাম সেখানে কিন্তু এর অর্থ পরিষ্কার নয়। খেয়াল করবে, কোনো একটি পদ বিশ্লেষণ করা সম্ভব, অন্য পদটি বিশ্লেষণ করা কোনোভাবেই সম্ভব নয়। এবার আসছে আভাময়। দেখো, আমরা বলবো কেবল আভা। একটি পদকে বিশ্লেষণ করতে পারলাম, আরেকটি পদকে কিন্তু বিশ্লেষণ করতে পারলাম না। আবার দেখো দেশান্তর, মানে এক দেশ থেকে আমি অন্য দেশে যাচ্ছি, আমরা কি বলছি? অন্য দেশ না, সঠিকভাবে কিন্তু একে বিশ্লেষণ করা গেল না। এটাই কিন্তু নিত্য সমাস। এরপরে আসছি বাক্যাশ্রয়ী সমাস। একটি বাক্যকে আশ্রয় করে কিন্তু এই সমাসটা নির্ণয় হবে। সম্পূর্ণ পদ হতে পারে, একটি বাক্য একটি পদে পরিণত হবে। এক্ষেত্রে কোনো পদের প্রাধান্য থাকে না এবং অবশ্যই সেই একটি মাত্র পদ অবশ্যই বিশেষ্য বা বিশেষণ হবে। খেয়াল করে নেবে, বর্মা অয়েল কোম্পানি, কোনোভাবেই কিন্তু এর ব্যাসবাক্য সম্ভব নয়। আরেকটি সমাস আমাদের আছে, নতুনভাবে এই সমাসটি তৈরি হয়েছে, অলপ সমাস বা অলুক সমাস। অলপ সমাস বা অলুক সমাস আলাদা কোনো সমাস নয়, এটি অবশ্যই দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস এবং তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে আমরা একটু আগে গিয়ে দেখেছিলাম পূর্বপদে যে বিভক্তি যোগ হয়েছিল সমাসবদ্ধ পদে গিয়ে কিন্তু সেই বিভক্তিটা লোপ পাবে, কিন্তু অলোপ শব্দের অর্থ হচ্ছে লোপ পাবে না। কিছু ব্যতিক্রম থাকবে, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে। আমি একটি উদাহরণ দিচ্ছি, দেখবে দিনে রাতে, দিনে রাতে সমাসবদ্ধ পদে গিয়েও কিন্তু সেই বিভক্তি থাকবে, পূর্বপদের বিভক্তি অবশ্যই থাকবে। বহুব্রীহি সমাসে একটি উদাহরণ দিলাম, দেখো হাতে খড়ি। তাহলে হাতে খড়ি বহুব্রীহি সমাস পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, এখানেও পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, শুধুমাত্র বিভক্তিটা লোপ পাবে না। তাহলে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, দেখো হাতেও প্রাধান্য পায়নি, খড়িরও প্রাধান্য পারেনি, সেই একটি অনুষ্ঠানের কিন্তু প্রাধান্য হয়েছে, তৃতীয় পদের প্রাধান্য পেল। সুতরাং হাতে খড়ি একটি অনুষ্ঠান অবশ্যই। খেয়াল করবে বিভক্তিটাও লোপ পায়নি, সেই জন্য অলোপ বা অলুক। আর একেবারে শেষে আসছি তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের সেই পূর্বেই দেখেছিলাম বিভক্তি পরপদে গিয়ে লোপ পাবে, এক্ষেত্রে কিন্তু লোপ পাবে না, কিছু ব্যতিক্রম তো অবশ্যই থাকবে। দেখো খে চর, খে মানে আকাশে চড়ে যে, খে চরে যে, খে মানে এখানে আকাশ অর্থাৎ পাখির কথা বলা হচ্ছে। তাহলে খে চরে যে সমাসবদ্ধ পদ অবশ্যই খেচর। দেখো সমাসবদ্ধ পদে গিয়ে পূর্বপদের বিভক্তি কিন্তু লোপ পায়নি। এভাবেই আমরা আস্তে আস্তে সমাস নির্ণয় করব। প্রত্যেকটি সমাসের আলাদা আলাদা করে আলোচনা অবশ্যই আসবো। তার আগে যদি আলোচনাটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিও লাইক করে কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। আজকে আলোচনা এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি।